শুনতে পাচ্ছ কিনা আমার কথা একটু বলবে? আমার হ্যাঁ আওয়াজগুলো ভাই, ঠিক শোনা আছে? যায়। আচ্ছা, আচ্ছা। আমরা একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। তাতে তোমরা সকলেই বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত আছো যে একটা রাজ্য সরকারের নতুন গভর্নমেন্ট আসার পরে যে একটা নতুন এসএলএসটি 3 হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা কতটা কি সত্যি বা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলো কি কন্ডিশনে আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মনে একটা দোলাচল কাজ করছে। বিগত দিনের ছাত্ররা এবং নতুন ছাত্ররা বারবার আমাকে এই সমস্ত বিষয় নিয়ে বারবার মেসেজ ফোন এসব করছে। তাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকা স্বাভাবিক। হুম। তাই সেই জন্য আমি ভেবেছিলাম একটা শুভদীপের কথায় একটা গুগল মিটের মাধ্যমে একটা আলোচনা করা যেতে পারে, যাতে পরবর্তী কি হতে চলেছে তার একটা রূপরেখা বা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান যাতে আমরা তৈরি করতে পারি সেই জন্য। তাই প্রথমেই বলছি, এটা যে কোনো সোর্স থেকে খবর পাওয়া বা এরকম কিছু না, সবই নিজের অভিজ্ঞতা বা তোমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া যেভাবে ইউজ করো সেই মাধ্যম থেকে আমরা যেটুকু খবর পাই বা যেটুকু বুঝতে পারছি। তাতে আরও 22 তারিখে একটা বিস্তারিত বাজেট আছে, সেই বাজেটে সমস্ত কিছু ক্লিয়ার অনেকটাই হয়ে যাবে যে গভর্নমেন্ট কোন দিকে যেতে চাইছে। তবে গভর্নমেন্টের যে পূর্ব ঘোষণা অনুযায়ী যদি সেই কথা রক্ষা করে, তাহলে একটা সম্ভাব্য নতুন পরীক্ষা, নতুন গেজেট, প্রথম কথা হচ্ছে নতুন গেজেট এবং নতুন পরীক্ষা একটা হওয়ার সম্ভাবনা আছে, প্রবল আছে। তার আগে বলি যে প্রিভিয়াস পরীক্ষাগুলোর কি কন্ডিশনে আছে। এই গভর্নমেন্ট যেটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে বা শিক্ষামন্ত্রী যেটা আশ্বাস থেকে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট যেটা নিয়েছে স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ মতনই পুরনো যে এক্সামগুলো হয়েছে। ভারতে একটু মাইক্রোফোনটা অফ করুন। পুরনো যে এক্সামগুলো হয়েছে 2016 সালের ব্যাপার বা 2025 সালে যে নতুন ফ্রেশার এবং ডেপুটি সমস্ত যারা ক্যান্ডিডেট আছে, সেগুলো সুপ্রিম কোর্টের যে গাইডলাইন অনুযায়ী চলবে। সুতরাং সেই যে জট, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলবে। তো সুপ্রিম কোর্টে কি হতে চলেছে না চলেছে এগুলো আমাদের সাধারণ মাথায় অতটা ধরার ক্ষমতা নাই। কিন্তু সেগুলো চলুক, সেগুলো তাদের সমস্যার সমাধান হোক। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হোক, প্যারালালি চলুক। তার সঙ্গে সঙ্গে আমরা যারা পুরোপুরি ফ্রেশার আছি, অথবা যারা 16 সালে কোনো কারণবশত আমরা অল্পের জন্য ছিটকে গেছি, তাদের কাছে এখন সব থেকে মেন লক্ষ্য হচ্ছে যাতে নতুন যে SLST 3 সেই পরীক্ষাটা যেমন তাড়াতাড়ি হোক, এবং সেই সংক্রান্তই আলোচনাটা আমাদের মেন কথা। কি হয়ে গেছে আগে, তার কি এখন সমস্ত সেই সমস্ত জিনিসগুলো যদি নিয়ে বসি, তাহলে কিন্তু যারা অল্পের জন্য ছিটকে গেছো বা একদম নতুন প্রিপারেশন করছো এসএসসির জন্য, তাদের কথাই আমরা মেনলি বলবো। তার বাদ বাকি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী 16 সালের যারা ডেপুটেড আছে তাদের চাকরি থাকুক, যারা ফ্রেশার কিছু চাকরি সিলেক্টেড হয়েছে তারাও থাকুক, সেগুলো থাকুক। সঙ্গে সঙ্গে আমাদের নতুনদের জন্য নতুন একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একটা সম্পূর্ণরূপে নতুন কিন্তু গেজেট আসছে। দেখো 25 সালের যে পরীক্ষাটা হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো যে 16 সালের ফ্রেশার দেখেই ম্যাক্সিমাম যাতে থাকে, তার জন্য একটা গেজেট তৈরি হয়েছিল, সেখানে একটা এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছিল। সেই সমস্ত নিয়ে কোর্ট মোকদ্দমা এবং ফ্রেশার ইন সার্ভিসের মধ্যে একটা দ্বন্দ্ব এগুলো চলেছে। অনেক যোগ্য অযোগ্য এই সমস্ত অনেক কথাবার্তা আছে, কিন্তু সেই রকম পরীক্ষা কিন্তু আর হবে না। সেই রকম পরীক্ষা কিন্তু আর হবে না। যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড হয়েছে এবং যেভাবে বিভিন্ন হলগুলোতে পরীক্ষা হয়েছে, আমি সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির কথা বলছি না, ম্যাক্সিমাম জায়গায় যেভাবে পরীক্ষা হয়েছে সেরকম পরীক্ষা কিন্তু হবে না। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কথায় বারবার বুঝতে পেরেছে যে পরীক্ষা কিন্তু একদম ভেস হবে, এবং সেই পরীক্ষা কিন্তু যথেষ্ট টাফ হবে, কম্পিটিশন বেশি বাড়বে, এই সমস্ত বিষয়গুলো হবে। তার আগে একটা কিন্তু গেজেট প্রকাশিত হয়। গেজেট মানে কি? গেজেট মানে হচ্ছে নতুন পরীক্ষার পদ্ধতি। নতুন পরীক্ষার পদ্ধতি সেইটা হয়তো জুলাই মাসের ফার্স্ট উইক বা জুলাই মাসের মধ্যে আশা করি প্রকাশ হয়ে যাবে। আমি এক্স্যাক্ট জানি না, বা এগুলো এক্স্যাক্ট বলাও ঠিক না। এগুলো আমরা গভর্নমেন্টের একদম এসএসসি লোক না, এগুলো যেটুকু আমরা বুঝতে পারি সেইটাও কথাই বলছি। নতুন গেজেট যদি হয় এবং নতুন যে বাজেট হবে, সেই বাজেট থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে গভর্নমেন্ট নতুন রিক্রুটমেন্টের জন্য কত টাকা অ্যালট করেছে, তার মধ্যে শিক্ষক নিয়োগের জন্য কি আছে, এগুলো।
তার মধ্যে তো এটা বুঝতেই পেরেছো 18 তারিখে যখন আমাদের বাজেট অধিবেশন শুরু হয় সেখানে প্রথমেই বলেছে যে প্রত্যেক বছর টেট এবং প্রত্যেক বছর স্কুল সার্ভিস এবং অন্যান্য পরীক্ষাগুলো হবে। এখন টেট মানে কিন্তু চাকরি নয়, টেট প্রত্যেক বছর নেওয়াটা কোনো ব্যাপার নয়, টেট হলেই প্রত্যেক বছর যে টেট থেকে রিক্রুট হবে এমন ব্যাপার নয়, টেটের সার্টিফিকেট পাবে সেটা ভ্যালিডিটি থাকবে, সেগুলো রিক্রুট হবে। কিন্তু স্কুল সার্ভিস যদি প্রত্যেক বছর হয় কিন্তু প্রত্যেক বছর রিক্রুট হবে, যেভাবে বিগত বামপন্থী সরকারের সময় হতো। এটা আমাদের জন্য যারা স্কুল সার্ভিসের অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ। তাহলে প্রথম বছর বা 1-2 বছর অন্তর যাই হোক না কেন একটা হিউজ পরিমাণ প্রথম বছর সিট কিন্তু আসবে। আগেরগুলো বাদ দিলেও অনেক সিট আছে, এগুলো আমরা জানি, কেন রিটায়ার্ড করছে, তারপরে নতুন পদ সৃষ্টি হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রচুর সিট আছে, সেই সিটে কিন্তু যথেষ্টই পরিমাণ ভালো সিট আছে, প্রত্যেক বছর পরীক্ষা নেওয়া যাবে বা একটা বড় পরিমাণ রিক্রুটও করা যাবে, গভর্নমেন্টের সদিচ্ছা থাকবে। পরীক্ষা হবে, গেজেট হবে। এখন দেখো আমাদের এখানে বর্তমান সরকার যেটা, সেটা কিন্তু কেন্দ্র রাজ্য সরকার যেহেতু একই সরকার চলছে, তাহলে এখানে কিন্তু তোমরা একটা জিনিস ধরে দেবে, যে এক্সামগুলো হবে সেগুলো কিন্তু যেগুলো অন্যান্য রাজ্যে যেভাবে সেন্ট্রালের নিয়মে চলছে, এনসিটি রুল বলো বা সেন্ট্রালের যে সমস্ত নিয়ম আছে কেভিএস বা জেএনভি বা সেই সমস্ত পরীক্ষার যে প্যাটার্ন আছে, একদম সেই প্যাটার্নে কিন্তু হয়। এখন কিন্তু নতুন কিছু আলাদা করে কিন্তু আগেকার গভর্নমেন্টের মতন হবে না, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিস্টেম আছে বা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, বিহার গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, দিল্লি সরকার যে পরীক্ষার পদ্ধতিগুলো আছে সেই রকমই হবে, সেই রকমের হবে। এবার তার উপরে হয়তো ওয়েস্ট বেঙ্গলের জন্য 19-20 হতে পারে, কিন্তু কিন্তু হিউজ ডিফারেন্স কিন্তু হবে না। তাই বুঝতেই পারছো এটা কিন্তু পুরোপুরি সেন্ট্রালাইজ প্রক্রিয়া যেমন করে হয় সেরকমই। তাহলে এক্ষেত্রে একটা জিনিস, যে লিখিত পরীক্ষা হওয়ার চান্স কিন্তু আর নাই, কেন মাল্টিপল চয়েস কোশ্চেন করলে তাড়াতাড়ি কিন্তু আমাদের খাতা দেখা এই ব্যাপারগুলো থাকে, তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়। আর বর্তমান যা সিচুয়েশন তাতে যে লিখিত পরীক্ষা হবে আগেকার মতন 2 নম্বরে বা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে সেই চান্স নাই। একটা জিনিস মোটামুটি ক্লিয়ার, যে এমসিকিউ কোশ্চেন হবে, তো সেটা কত নাম্বার থাকবে, একাডেমিতে কত থাকবে, তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার আশা করি থাকবে, এটা মোটামুটি একটা ক্লিয়ার, এক্সপিরিয়েন্সের নাম্বার থাকবে না, আগের বছর ছিল বা তার বিগত দিনের আগে কিছু ছিল, সেই দিনগুলো হয়তো আর থাকবে না, সেটা ফ্রেশারদের জন্য ভালো। ডেপুটেডরা বসার সুযোগ পেলেও হয়তো এক্সপিরিয়েন্সের নাম্বার সম্ভবত না থাকার চান্সই বেশি। তাহলে আমাদেরকে এখন যে প্রিপারেশন করতে হবে সেটা কিন্তু অনেকটাই সেন্ট্রালের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার মতো, কেভিএস, জেএনভি, হ্যাঁ, তারপরে আমাদের ইএমআরএস, এই সমস্ত লেভেলের করতে হবে। পরীক্ষা কিন্তু কম্পিটিশন খুব বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাই শুনেছো ওএমআর সিট বাড়িতে নিয়ে যাবে, যেগুলো স্বচ্ছ পদ্ধতি হয় সেই জিনিসগুলো পাবে। তাহলে প্রিপারেশন কিন্তু খুবই হার্ড, প্রিপারেশন কিন্তু একটা কিন্তু গোটা ভারতবর্ষের যে লেভেলের পরীক্ষাগুলো হয় সেই রকম ধরনের কিন্তু পরীক্ষা প্রিপারেশন আমাদেরকে করতে হবে, এবং সেটা কিন্তু ওই আগের বারের 25 সালের মতন 3 মাসের মধ্যেই নোটিফিকেশন, 3 মাসের মধ্যেই পড়ে নিলাম, 3 মাসের মধ্যে একটা উত্তর দিলাম, এরকম জায়গায় কিন্তু আর কিন্তু থাকবে না। হুম। এবার পরীক্ষা কবে হবে না হবে ব্যাপার হচ্ছে, যদি সামনে মাসে জুলাই মাসেও যদি একটা গেজেট প্রকাশ হয়, তারপরে তার একটা ভ্যাকেন্সি, তারপরে তার নোটিফিকেশন, এই করতে করতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্যারালালি এখানে 16 সাল 25 সালেরও ব্যাপারগুলো আছে। তাহলে আমাদের হাতে মিনিমাম 6 মাস সময় তো আশা করি পাওয়া যাবে, আশা করি 6-7 মাস সময় পাওয়া যাবে, পাওয়া যাবে, সে জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, তাড়াহুড়ো করে হয়তো পরীক্ষা একটা গেজেট প্রকাশ করে পরীক্ষা এত তাড়াতাড়ি হয়তো হবে না, সঙ্গে 16 সালের 25 সালের কেসও আছে। যাই হোক, এত দীর্ঘদিনের পরে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট যদি হয়, তাতে সময় যদি 2 মাস বেশি লাগুক, ফ্রেশ ভাবে হোক, তাতে কিন্তু সবারই জন্যই মঙ্গল। তা তোমাদেরকে এখন যেটা করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে আগাতে হবে এবং পরীক্ষার কোশ্চেন একটু হার্ড হবে এরকম ভেবে তোমাদের আগাতে হবে। আমি এখানে শুধুমাত্র আমার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্সের কথাই বলি। সেক্ষেত্রে আমাদের এখানকার আমার যে ব্যাচের যে প্রায় 150+ স্টুডেন্ট পড়তো, তার মধ্যে 25 সালের কথা যদি বলি যে পরীক্ষা হয়েছে, তাতে প্রায় 60+ ছাত্র ইন সার্ভিস এবং ডেপুটেড, অনেকে ইন সার্ভিস আছে, ডেপুটেডও প্রচুর চান্স পেয়েছে, এবং 11, 12, 9, 10 11, 12 অনেকে ইন্টারভিউ দিয়ে এসছে, সিলেক্টেডও হয়েছে, অল্পর জন্য দু একজন বাদ দিয়েছে। 9, 10 প্রচুর 60 জন প্লাস ইন্টারভিউ
ডাক পাওয়ার জায়গাতে আছে, ভেরিফিকেশনের লিস্টে আছে, তাদেরও হয়তো হবে। ফ্রেশার ইন সার্ভিস মিডিয়েট বলছে। এছাড়াও আমাদের এখান থেকে ছাত্ররা যোগ্যতা সৎসঙ্গ মিশন, এমআরএস পরীক্ষা, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কঠিন পরীক্ষা, সেটা কেভিএস, এই সমস্ত পরীক্ষাগুলো সব পাস করেছে। সুতরাং তারা যখন পাস করেছে তোমরাও করবে। আমি তাদেরকে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তারা যখন পাস করেছে তোমরাও করবে, পরীক্ষা যতই কঠিন হোক না কেন। শুধু স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। তাহলে এখন আমাদের কি করণীয়? যে এই দোলাচলের মধ্যে আছি, তাহলে আমরা এখন কি আরম্ভ করব? আমাদের এখানে ব্যাচ আরম্ভ হোক, হোক, সে তো সব জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা যেটা করবে, সেটা প্রথম কাজ আমি সবাইকে বলি, প্রথম দিন থেকে আমি একটা কথাই বলি, যে যারা দেখো উচ্চ মাধ্যমিকের ছাত্র পড়ায়, 11-12 ফিজিক্স পড়ায়, বা যারা কেমিস্ট্রি পরীক্ষা দেবে কেমিস্ট্রি পড়ায়, তারা কিন্তু 50-60% কিন্তু আগিয়ে আছে। এটা কিন্তু একটা 50-60%, তারও বেশি পার্সেন্ট আগিয়ে আছে। তার কারণ হচ্ছে এই সমস্ত পরীক্ষাগুলো যতই মাস্টার ডিগ্রি আমাদের কোয়ালিফিকেশন থাকুক না কেন, গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন থাকুক না কেন, এদের বেসিক ভিতটা সেটা কিন্তু এইচএস লেভেল। তাই এইচএস লেভেল থেকে যদি আমি পিজিটির কোশ্চেন বলি, এইচএস লেভেল থেকে কিন্তু 80%-এর উপর কোশ্চেন কিন্তু এইচএস লেভেল থেকে আসে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন আমার 19-এর কথা বলি, তাহলে কিন্তু 90%-95% কোশ্চেন কিন্তু এইচএস লেভেল থেকে আসে। তাহলে এইচএস লেভেলকে আমাকে ঠিক করতে হবে। তাই যারা টিউশন পড়ায় তারা বিভিন্ন রকম ধরনের কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করে, ছাত্রদের কিউরিসিটি দূর করে, বা নিটের ব্যাচ পড়ায়, বা জয়েন্ট এন্ট্রান্সের ব্যাচ পড়ায়, বা দুটো তিনটে ছাত্র পড়ায় না কেন, কিন্তু সেটা 11-12 লেভেলে তারা কিন্তু অনেক অ্যাডভান্টেজ স্টেজে আছে। তাদেরকে শুধু কি করতে হবে, তাদেরকে শুধু কি করতে হবে, আরেকটু ও যারা 11-12 পড়াচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের অনার্স লেভেলের কিছু জিনিস পিজিটি পরীক্ষা দেওয়ার জন্য, মাস্টার ডিগ্রি লেভেলের দরকার নেই, যেটুকু দরকার সেটুকু পরে করলেই হবে। তাদের কিছু জিনিস দেখলেই কিন্তু তারা হয়ে যাবে। আর প্রচুর পরিমাণ এমসিকিউ, এবং সেটা জয়েন্ট কেভিএস লেভেলে বা তোমার জেএনভি লেভেলের বা উত্তরপ্রদেশের পরীক্ষা, সেইগুলো রিলেটেড কিন্তু প্র্যাকটিস করতে হবে তাদেরকে। তাহলে আপাতত যারা পড়াচ্ছে ছাত্র 11-12, তারা কিন্তু আগে আছে, তারা একটু হলেও সুবিধা পাবে, কেন তারা কিন্তু অনেকটাই আগে আছে। কিন্তু একদম যারা নতুন ফার্স্ট টাইম পরীক্ষায় বসবে, তাদের কাছে একটা টেনশন থাকে। তাদেরকে বলবো, তোমার কাছে হাতের কাছে যে বই আছে, কালকেই দৌড়ে গিয়ে বাজার গিয়ে একটা 900-1000 টাকা দিয়ে বই কিনে পড়তে লাগবে এমন ব্যাপার নয়। তোমাদের কাছে হাতের কাছে পুরনো সিলেবাস, নতুন সিলেবাস, যে বই, যে রাইটারের টেক্সট বই, কোনো রকমের জয়েন্ট এন্ট্রান্স, নিটের যে সহায়িকা বই, এ বই এসব না, যেটা অথেন্টিক টেক্সট বই, যে কোনো রাইটার, দুয়ারি মজুমদার মাইতি হতে পারে, বা অন্য বসু বসু হতে পারে, যে কোনো রাইটারের ভালো বই, একটা টেক্সট বই, একদম টেক্সট বইটা নিয়ে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করো। হঠাৎ করে কিছু একটা হলে তখন আরো বেশি চাপ বাড়বে, লোড বাড়বে। যদি এর সঙ্গে আবার আরো যোগ করে যে 9-10 লেভেলেও কিছু আমাদেরকে জেনারেল নলেজের মতন পেপার দিতে হবে, তাহলে কিন্তু একটা হিউজ চাপে পড়ে যাবে। টেট যদি 9-10-11 হয় না, 8 পর্যন্ত হয়, যদি টেটের ধাঁচেই বা যদি কিছু জেনারেল স্টাডিজের পরীক্ষা হয়, এখন সেটা আমাদের যে বিধি প্রকাশ করার পর জানতে পারবো, গেজেট প্রকাশ হওয়ার পরে আমি যদি ধরে নিই, তাহলে সেখানেও যদি কিছু নাম্বার বাংলা ইংরেজি সব পড়তে হয়, যেগুলো অন্যান্য স্টেটে কিন্তু আছে, বা জেনারেল নলেজের উপরে কিছু নাম্বার, তাহলে সেক্ষেত্রে অনেক চাপ পড়ে। তাহলে আপাতত নিজের সাবজেক্টকে স্ট্রং করার জন্য তোমরা উচ্চ মাধ্যমিকের যে বই, গ্র্যাজুয়েশনের বই দরকার নাই, যারা একদম ফার্স্ট টাইম স্টার্ট করছো, উচ্চ মাধ্যমিকের যে কোনো রাইটারের বই তোমরা কিন্তু স্টার্টটা করো, উচ্চ মাধ্যমিকের বইটা স্টার্ট করো। তারপরে কি বই পড়তে হবে, কোন লেভেলের বই পড়তে হবে, এগুলো পরে আলোচনা হবে। সব থেকে বেশি করতে হবে মক টেস্ট, বেশি দিতে হবে। মক টেস্টে কোশ্চেনের লেভেল অনুযায়ী করতে হবে। তুমি একটা বই নিয়ে বসলে, সেখানে জয়েন্ট এন্ট্রান্স, নিট, আইআইটি প্রচুর পরিমাণ বড় বড় কোশ্চেন থাকে, এবং সেগুলো সব করতে বসে, হ্যাঁ, সেই 1 নম্বরের সেটা ফিট হবে কিনা আদৌ সেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার অভিজ্ঞতা নেই, তুমি বুঝলে ঠিক আছে, তোমার জ্ঞান বাড়ছে, ঠিকই আছে, কিন্তু জ্ঞান বাড়ার সঙ্গে সঙ্গে আমাকে পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, এবং প্রচুর পরিমাণ নাম্বার পেতে হবে। এবারও দেখেছো যে নাম্বারের কিন্তু পরিমাণটা কিন্তু অনেক বেশি করতে হবে, কম্পিটিশনটা দিন দিন হাই হয়ে যাচ্ছে। আরো 5 বছর পর গেলে আরো কম্পিটিশন, আমরা যখন পাস করি তখনকার যা, এখন কিন্তু কম্পিটিশনটা কিন্তু প্রচুর পরিমাণ হাই হয়ে যাচ্ছে। তাহলে সেই কথা ভেবে আমাদেরকে প্রথম আমাদের বেসিক নলেজ ঠিক করতে হবে। তার দুটো লাভ, কারণ ইন্টারভিউ 5 হোক আর 10 হোক, ইন্টারভিউ দিতে হবে, সেখান থেকে বেসিক নলেজ থেকেই কোশ্চেন আসবে, তোমার বেসিক ফিজিক্স থেকেই কোশ্চেন আসবে, সুতরাং সেটাকে ক্লিয়ার করতে হবে। তারপরে তোমার যখন বেসিক নলেজ একটা তৈরি হয়ে যাবে, তারপরে প্রচুর পরিমাণ আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেই লেভেলটা এখন না বুঝতে পারলেও মোটামুটি তোমরা চেষ্টা করবে, যেগুলো জয়েন্ট এন্ট্রান্স, নিট, আইআইটি, যেগুলো ছোট কোশ্চেন, যেগুলো এগুলো 2 নম্বর হতে পারে, তোমার তো এটা
বোঝার ক্ষমতা আছে যে ২ নম্বরের হতে পারে, ২ নম্বরে বেশি না। ২ নম্বরের হতে পারে বা মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে, সেই ধরনের কোশ্চেন গুলোকে বেশি গুরুত্ব দেবে। এখন একটা কম্পিটিশন পরীক্ষায় যে সবই হার্ড কোশ্চেন থাকে এরকম। কিছু কোশ্চেন একদম ইজি থাকে। ১০-১৫ যদি আমি ধরে নিই ৬০ টা কোশ্চেন হবে। ১৫-২০ খানা কোশ্চেন একদম ইজি থাকবে। যারা কালকে হয়তো ১ দিন ২ দিন পড়াশোনা বই নিয়ে বসেছে তারাও পেরে যাবে। ২০ টাই পারবে। তাহলে এরকম এত সোজা কোশ্চেন নিয়ে তো আমি এক্ষুনি পেরে যাবো ১ দিনে। ওই ২০ টা পড়ার পর থেকে যখন ২১ নম্বরের কোশ্চেন সে করতে যাবে, তখন থেকে সে বুঝতে পারবে কম্পিটিশনটা কি। আবার যারা ২-৩ মাস প্রিপারেশন করেছে তারা কিন্তু ও আ তোমার ওই যে পরবর্তী যে ২০ টা মডারেট কোয়েশ্চেন সেগুলোও পেরে যাবে। কিন্তু কম্পিটিশনটা গিয়ে দাঁড়াবে লাস্ট ৬০ টার মধ্যে ১০ টা বা ১৫ টা ২০ টা কোয়েশ্চেন। যেটা এতটা ডিফিকাল্ট হবে বা একটু আ যারা প্র্যাকটিস করেছে বা দীর্ঘদিন মধ্যে কালচার আছে তারাই পারবে। কম্পিটিশনটা সেই জায়গায় গিয়ে দাঁড়াবে। সেটা তোমরা WBCS, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষা দিচ্ছ বা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ জানো যে কিছু কোয়েশ্চেন খুবই ইজি থাকে। কিছু কোয়েশ্চেন মডারেট থাকে, কিছু কোয়েশ্চেন টাফ হয়। কিন্তু এই কম্পিটিশনটা গিয়ে টাফের জায়গায় গিয়ে দাঁড়ায়। কেন কম্পিটিশন এত পরিমাণ বেড়ে গেছে। তাহলে আমাকে এখন কি করতে হবে বেসিক নলেজটাকে তৈরি করার জন্য যারা একদম নিম্নছ তাদেরকে বলবো তোমরা উচ্চ মাধ্যমিকের দুটো টেক্সট বই নাও। উচ্চ মাধ্যমিকের টেক্সট বই দুটোকে ফুটিয়ে থিওরি, প্রবলেম এগুলো একটু দেখতে থাকো। বেশি অযথা বড় প্রবলেমের দিকে যাবে না। ছোট, ছোট প্রবলেম নিয়ে তোমরা দেখো, প্র্যাকটিস করো। একটা, একটা করে চ্যাপ্টার ধরো। ১ম থেকে ভেক্টর, ডাইমেনশন এগুলো থেকে আরম্ভ করো। তারপরে আস্তে, আস্তে আগাও। তারপর আসো। পরীক্ষা কিন্তু হবে। কেন নতুন গভর্নমেন্টের একটা একটা কমিটমেন্ট যেহেতু সেহেতু পরীক্ষা একটা হবে। আবার বাজেট অধিবেশনেও যেটা ঘোষণা হয়েছে যে প্রত্যেক বছর এসএসসি হবে। এবং প্রত্যেক বছর এসএসসি হবে না ২ বছর অন্তর হবে সেটা পরের কথা। সামনে একটা এসএসসি হবে। প্যারালালি এই যে ঝামেলা আছে ১৬ সাল ২৫ সালে সেগুলো কোর্টের নিয়ম অনুযায়ী চলবে। আমরা আমাদের ওই পুরনো কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নাই। আমাদের সকলে যদি ফ্রেশার ভাবি নিজেদেরকে তাহলে আমাদের একটা চাকরি দরকার। তাহলে সেই চাকরির জন্য আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কিন্তু এটা সিওর যেহেতু দুটো সরকার কেন্দ্র রাজ্য সরকার যেহেতু এক, তাহলে এই পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু সেন্ট্রাল লেভেলেই হবে। কেন কোনো রকমের সোজা বা এরকম কিছু না। সেই লেভেলটা যদি আমাকে বলতে বলো, আমি রিসেন্ট পরীক্ষার মধ্যে দেখেছি কোশ্চেনের যে ২৫ সালের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে 11-12 এর ফিজিক্সের কোশ্চেন, সেই কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড। হয়তো কোশ্চেন টাইম কনজিউমিং, লেন্থলি, হ্যাঁ? কিন্তু কোশ্চেন কিন্তু ভালো স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আমি এটাকে ভালো বলতে পারি। আরো ভালো কোশ্চেন যদি আমি বলতে পারি তাহলে ২৩ সালে যে পরীক্ষা হয়েছিল তোমার মাদ্রাসা সার্ভিস কমিশনের ফিজিক্সের, সেটা 9, 10 এবং 11, 12 দুটো কোশ্চেনই কিন্তু আমার চোখে খুব সুন্দর, খুবই সুন্দর। দুটো কোশ্চেন 9, 10 এবং 11, 12 যারা পড়েছে পরীক্ষা দিয়ে তোমার ছাত্ররা অনেকেই পাস করেছিল। যেহেতু সিট কম ছিল অল্প ছাত্রই পাস করেছে কিন্তু অনেকেই করেছে। হুম? অনেকেই করেছে আমাদের ছাত্ররা মাদ্রাসা সার্ভিস কমিশনে এবং তারা অ্যাপয়েন্টমেন্টও পেয়েছে, 9, 10 ও পেয়েছে, তারা জয়েনও করেছে, অনেক ছাত্র পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। কিন্তু সেই পরীক্ষার কিন্তু কোশ্চেন আমার চোখে কিন্তু খুব স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু বিগত ২৫ সালের যে 9, 10 এর কোশ্চেন আছে সেটার কোশ্চেনের কোনো স্ট্যান্ডার্ড আমার চোখে থাকে না। এটা একটা কম্পিটিশনের পরীক্ষার কোশ্চেন গুলো আমার অন্তত মনে হয়। অনেক ভালো কোশ্চেন করা যেত। কিন্তু 11-12 এর ফিজিক্সের কোশ্চেন অনেক ভালো আমি বলব। মাদ্রাসার 9, 10 এবং 11 এর দুটো কোশ্চেনই খুব ভালো ছিল। ঠিক আছে? তার মধ্যে ভাষাগত ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেগুলো টেকনিক্যাল ফল্ট, সেগুলো বাদ দিই। তাহলে আমাদেরকে সেই চিন্তা করতে হবে। তাছাড়াও কোন রাজ্যের সঙ্গে আমাদের সিলেবাস সিমিলার সেগুলো দেখতে হবে। যেমন উত্তরপ্রদেশের যদি তুমি কোশ্চেন প্যাটার্ন দেখো স্কুল সার্ভিসের, বা উত্তরপ্রদেশের যে সিলেবাস দেখো বা তাদের যে পরীক্ষার দেখো সেটা কিন্তু অনেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধাঁচে। সুতরাং উত্তরপ্রদেশের যে পরীক্ষার প্যাটার্নটা করতে হবে ঠিক একই রকম ভাবে। যদি আবার তুমি ত্রিপুরার স্কুল সার্ভিসের পরীক্ষায় চলে যাও, তাহলে ত্রিপুরার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু টোটালি আমাদের থেকে আলাদা। তারা অনেক অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন দেয়। তারা অনেক জয়েন্ট এন্ট্রান্স, নিটের মতন, আইআইটির মতন যে পরীক্ষার কোশ্চেন গুলো হয় অ্যাপ্লিকেশন বেস যেগুলো সেগুলো কিন্তু কোশ্চেন। তো দেখবে যদি তোমাকে উত্তরপ্রদেশের একটা কোশ্চেন সেটা না দেখবে তোমার যে প্রিপারেশন করছো অনেকটা মিলে যাবে। যে এরকম কোশ্চেনই তো আমরা পরীক্ষায় করছি। তাহলে এটা ব্যাপার। আবার ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। তাহলে এগুলো বিভিন্ন রাজ্যের একটা ছাত্রপক্ষে সমস্ত রাজ্যের খোঁজ রাখা সম্ভব না। সেগুলো আমরা ক্লাসে আলোচনা করি যে ঝাড়খণ্ডের কোশ্চেনের কিরকম ধরনের হয়, বিহারের কোশ্চেন কিরকম হয়, দিল্লির কোশ্চেন কিরকম ধরনের হয়। যেহেতু এটা কেন্দ্র রাজ্য একই সরকার সেই জন্য কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা মোটামুটি আমরা এখন দিল্লি উত্তরপ্রদেশ এগুলোর ওপর চিন্তা করেই করতে হবে। হুম, এই বললাম তাহলে প্রথম কাজ তোমাদের হচ্ছে এখন আপাতত একটা দুটো বই জোগাড় করে 11-12 বই জোগাড় করে এরপরে কি বই স্কুল সার্ভিসের জন্য পড়তে হবে, কোন বইগুলোকে প্র্যাকটিস করতে হবে
সেসব বইয়ের গাইডলাইন বা ঠিক সেগুলো পরবর্তীকালে হবে। এখন অত একসঙ্গে অত রকম চিন্তা না করাই ঠিক আছে। এবার তোমাদের কিছু কোশ্চেন থাকতো, তোমরা বলো, আমি শুনছি, চেষ্টা করবো একে একে উত্তর দেওয়ার। স্যার উত্তর টেস্টটা বিরাট ইম্পর্টেন্ট। হ্যালো মানে স্যার। সাহায্যে মক টেস্ট গুলো লিখে আর কি। স্যার আমরা হ্যাঁ টিকিটটা দিতে হ্যাঁ পারবো তো, মানে হ্যাঁ, যারা একদম একদম। আর বলছি, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে মানে হোক না কেন, ফিজিক্স বা কেমিস্ট্রি, স্যার এমন ভাবে সাজিয়ে পড়ান, আর উনি সাধারণত যে মক টেস্টের কোশ্চিন গুলো বানান বেশিরভাগ থিওরিটিক্যাল থাকে। আমি যেমন আমার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি মানে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে ফিজিক্সে আমি 45টার মধ্যে 40টা করতে পেরেছিলাম, আর স্যারের প্রত্যেকটা দেওয়া মক টেস্টের কোশ্চেন থেকে এসেছিল। আর ধরেন কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে ফিজিক্স প্রায় উচ্চ মাধ্যমিকের পর বা ধরেন গ্র্যাজুয়েশনের পাশে যে এটুকু পড়েছিলাম হালকা, তারপর আর পড়িনি। কিন্তু এই স্যারের কাছেই এই ফিজিক্সের যে কনসেপ্টগুলো সব সব আমাদের ক্লিয়ার হয়। এবং স্যারের দেওয়া যে মক টেস্টগুলো আপনারা করবেন ভালো করে, ওটাই জানা। স্যার সেন্ট্রালের ধাঁচে টিকিটি হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো? স্যার ভালো আছেন তো আপনি? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? হ্যাঁ একদম স্যার ভালো আছি। আচ্ছা। আচ্ছা মানে প্রথমেই বলি যে মানে একটা নস্টালজিয়া ফিল হচ্ছে, মানে মনে হচ্ছে না অনেকদিন বাদে আপনার আমরা গলা শুনতে পাচ্ছি, তো মনে হচ্ছে সেই ক্লাসে ফিরে গেছি। আচ্ছা। তো যেটা মানে খুব ভালো লাগছে আজকে, যে আপনি আমাদের পড়াতে গিয়ে যাদের কথা বলতেন তাদেরকে আমি আজকে দেখতে পাচ্ছি সামনে, আর কিছু নতুন যারা এই ফিল্ডে আসছে তাদেরকেও দেখতে পাচ্ছি। তো সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা সব থাকছে। যেটা প্রথম আমার বলার, সেটা হচ্ছে এই যে যারা বলছো যে 9-10 এখনো কিছু আরম্ভ হয়নি, প্রথম কথা বলি যে এখনো কিন্তু চেয়ারম্যান নিয়োগ হয়নি। মানে আমাদের যদি শিক্ষামন্ত্রী কিছু বলেও থাকে, তাহলে তারপরে ডাইরেকশন দেওয়ার মতন কিন্তু একজনকে চেয়ারম্যানকে থাকতে হবে। তো সেই চেয়ারম্যানের নিয়োগটার জন্য কিন্তু ওয়েট করছে। আর আরেকটা খবর যেটা আমি জানি, মানে সব টিচাররা আমাদের সঙ্গে, মানে যেগুলো আর কি লিঙ্ক রয়েছে আমাদের সঙ্গে অলরেডি, তারা সব বলছে যে স্কুলে স্কুলে কিন্তু ভ্যাকেন্সির একটা খোঁজ, মানে জাস্ট ফোন ফোন মারফত একটা খোঁজ চলছে। যেটা আগে অনেক আমরা দেখেছি যে কিছু প্রিভিয়াস কিছু কেসে যে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু একটু প্রবলেম চলছিল। তো সেই প্রবলেমটা যাতে আর না হয় বা সেরকম ভাবে যাতে না হয়, সেই জন্য কিন্তু স্কুলগুলোতে ডাইরেক্টররা ফোন করছে এবং জিজ্ঞেস করছে যে ভ্যাকেন্সি ঠিকঠাক আছে তো, মানে আপনার এই স্কুলে যে ভ্যাকেন্সিটা দেখা যাচ্ছে সেই ভ্যাকেন্সিটাই রয়েছে তো। হ্যালো। তো এরকম ভাবে আর কি শিওর হচ্ছে। তো আমার তো ফিজিক্সের হ্যালো। এখনো কাউন্সিলিংটা হয়নি। তো আমিও যেমন চাইবো, বাবা শোনো, তেমনি একটু মানে পরে নিশ্চয়ই ফোন যারা করছি বাবু, এমপ্যানেল হয়েছে একটু তারাও পরে ফোন করছি। চাইবে যে ভ্যাকেন্সি নিয়ে যাতে আমার কোনো ফিউচার প্রবলেম না হয়। তো আমার যেটা মনে হয় যে একটু দেরি হচ্ছে, দেরি আমি হোক, একটু যেন পরে জিনিসটা খুব ভালো করে হয়। মানে আমার ওখানে তো এক্সটেনশন ওরা চেয়েই নেবে, এটা ধরে নেওয়াই যায়, কিন্তু যেন ঠিকঠাক হয়, যেন ওই আগে যাদের প্রবলেম হয়েছে ভ্যাকেন্সি নিয়ে সেই প্রবলেমটা যেন না থাকে। নাহলে লাইফ হেল মতন একটা ব্যাপার, যে আমার অলরেডি সবাই সব স্কুল নিয়ে নিয়েছে, অথচ আমি যে স্কুলটা পেলাম সেটা নিয়ে একটা ঝামেলা চলছে। তো সেই দিকটা যাতে না হয় সেটাই ওরা চেষ্টা করছে আমার কাছে যতদূর খবর। তাই একটু আশায় তো রাখতেই হবে, মানে আমরা এতদিন যখন আশায় বুক বেঁধে রয়েছি, একটু তো আশা রাখতেই হবে। আর এবার আমি স্যারের কথা বলি। আমি প্রথম মানে ফেসবুকের মারফতে আর কি স্যারের কাছে প্রথম আমি পড়তে আসি। তো আমি এই প্রিপারেশনটা জুড়ে, মানে আমার এই এসএলএসটি প্রিপারেশন জুড়ে যেটুকুনি বুঝেছি, যে রিটার্ন হোক বা ইন্টারভিউ হোক, প্রতি ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট ক্ল্যারিটি, সাবজেক্টের কনসেপ্ট খুব জরুরি। তো সেক্ষেত্রে স্যারের তো কোনো কথাই হবে না, স্যার এত ডিটেলসেই পড়ায়, তোমরা সবাই দেখবে যে এত ডিটেলসে পড়ায়, মানে কনসেপ্টে বা বেসিকে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর আমি স্যারকেও ক্লাসে যেটা বলেছি, মানে যেটা বেস্ট স্যারের, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট এত মক টেস্ট আর কি করান, মনে হয় যেন মানে পরীক্ষার হলে গিয়ে মনে হবে না যে আমি পরীক্ষা দিচ্ছি, যেন মনে হয় মক টেস্টই দিচ্ছি, এরকম ফিল চলে আসে। স্যার তো আমাদের পরীক্ষার আগে মানে প্রায় আমার তো মনে হয় 100-র কাছাকাছি মক আমি করে ফেলেছি, এরকম আর কি ব্যাপার ছিল। আর আমরাও স্যারকে বলতাম স্যার মক দিন, মানে খুব ভালো লাগতো আর কি সেই মক গুলো করতে। মানে মডারেট থাকতো, ইজি থাকতো, সব রকম মক থাকতো। আর আমি নিজেও মনে করি যে মকটা খুব জরুরি পরীক্ষাটা দেওয়ার আগে। আর স্যার তো ভালো পড়ান, তো এইগুলো। আর প্রিপারেশন লেভেলে কয়েকটা জিনিস আমি যেটা দেখেছি সেগুলো আমি আগে থেকে তোমাদের বলে দিই। যেমন একটা হচ্ছে সিরিয়াসনেস। মানে আমাদের এরকম হতো যে আমরা যারা ক্লাস করতাম, কিছু কিছু ক্যান্ডিডেট তো খুব ক্যাজুয়াল হয়ে যেত, দিয়ে তারপরে তারা মানে ভালো স্টুডেন্ট কিন্তু তারা আর কি ক্লাস হয়তো অ্যাটেন্ড করতো না। এরকম করতে গিয়ে স্যার যখন পড়াচ্ছেন তখন হয়তো মানে 40 জনের জায়গায় 2-3 জন
দিন হয়ে যাচ্ছে, তখন স্যারেরও একটা অসুবিধা হচ্ছে আর আমাদের অসুবিধা হচ্ছে। তো এই জিনিসটা যাতে না হয়, এই জিনিসটা একটু দেখবে, কারণ সিরিয়াসনেস ধরে রাখাটা খুব জরুরি। প্রথম থেকে যারা সিরিয়াস থাকবে তারা মানে আলটিমেটলি সে কিন্তু সফল হবেই, এটা আমার মানে আমি নিজের ক্ষেত্রে দেখেছি বা আমি মনে করি এই ব্যাপারটা। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভিটি। সমস্ত রকম নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে ফেসবুক। এই টাইমটায় যতই ফেসবুক থেকে দূরে থাকা যায় খুব জরুরি, কারণ ফেসবুকে কি আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা পেয়ে যাই, আর সেখানে আল টপকা মন্তব্য করে ফেলছি, মানে বিভিন্ন ধরনের। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা শোনা যায়। শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ওই আলটপকা মন্তব্য আমরা করে ফেলি, যে এই নেগেটিভিটি ওই নেগেটিভিটি আমাদের মন থেকে। সেই নেগেটিভিটি থেকে কিন্তু মানে আমরা আমাদের প্রিপারেশন ফেজেও এই শুনতাম যে এই বোধহয় পরীক্ষা বন্ধ হয়ে গেল, এই বোধহয় স্টে পড়ে গেল, আজকে একটা কেস হয়েছে, কালকে একটা কেস হয়েছে। কিন্তু কোনো জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট কখনো কোথাও স্টে দেয়নি, মানে অলরেডি প্রসেস কিন্তু যেমন চলা সেরকম চলেছে। তাই ওই কোনো জায়গায় যদি আমি ছেদ টেনে দিই যে আমি এরকম প্রিপারেশন করতে করতে দাঁড়িয়ে পড়লাম, তাহলে কিন্তু আখেরে কিন্তু ক্ষতিটা হবে আমারই। মানে সেই জায়গাগুলো একটু তোমরা সবাই দেখবে। আর স্যারের কাছে যখন জয়েন করছো তারা মানে বুঝতেই পারবে আলটিমেটলি তোমাদের যে কতটা প্রগ্রেস হচ্ছে। আর স্যার যে মক গুলো দেবেন সেই মক গুলোও কিন্তু ভালোভাবে করবে, মানে সমস্ত রকম মক থাকে। যেটা আমরা ওই 9-10-এ দিয়ে গেছি, আমি তো 9-10-এও দিয়েছিলাম, কিন্তু আমার ওই কেমিস্ট্রি আমি পড়তাম না, আমি বিনা প্রিপারেশনেই গেছিলাম। তো ওই জন্য আমি আমার মেইন টার্গেটটা ছিল 11-12। তো 9-10-এ মানে একটু ইজি কোশ্চেন দেখে একটা মনে এমন হয়ে গেছিল যে হয়তো 11-12 এতটাই ইজি কোশ্চেন হবে। কিন্তু হঠাৎ করে 11-12-এ গিয়ে যখন ওই কোশ্চেনটা দেখলাম, তখন মনে হলো যে মকটা দেওয়াটা কিন্তু খুব জরুরি, মানে সেটাই ওই যে আমি ওই ফেজ গুলো কাটিয়ে এসেছি, যেটা কিন্তু আমি ওখানে গিয়ে কাজে লাগাতে পেরেছি। কোশ্চেনটা বড্ড মানে আমাদের টাইম টেকিং ছিল, আর একটু মানে অনেকটাই কনসেপচুয়াল ছিল। তাই কনসেপ্ট যদি ঠিক থাকে আমার মনে হয় আলটিমেটলি এক্সাম কিন্তু ক্র্যাক করাই যাবে, এটুকুনি বলা। স্যার। ধন্যবাদ রূপমকে একটা সুন্দর একদম উপস্থাপনা করা। প্রথম কথা বলি, এই যে তোমরা পুরনো ছাত্ররা আমরা একসঙ্গে যুক্ত হয়েছে একদম রিইউনিয়ন মতন, আমার খুবই ভালো লাগছে। ব্যক্তিগত তোমরাও বিভিন্ন কাজে ব্যস্ত, আমিও ব্যস্ত, আর কথা ফোন হয়ে ওঠে না। হ্যাঁ, খুব প্রয়োজন ছাড়া ফোন করা যায় না। হ্যাঁ, একটা স্বার্থপরের মতন হয়তো কোনো প্রয়োজনের জন্য তখনই ফোন করি। তোমরাও ব্যস্ত, আমরাও ব্যস্ত। তোমরা নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছো, বা যারা বাকি আছে তারাও হবে। এইটা পাওনাটা তুমি, এটা যে একটা টিচারের কাছে কত বড়, সেটা তোমরা যখন স্কুলে জয়েন করবে তখন বুঝতে পারবে। যে চাকরি করছো, স্যালারি পাচ্ছ বা পড়াচ্ছ, সেগুলো তো ফাইন্যান্সিয়ালি ব্যাপার আছেই, তার সঙ্গে সঙ্গে এই যে একটা আলাদা লেভেলে কোনো চাকরিতে পাবে না যখন তোমার ছাত্র একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারে। এই যে তোমরা আজকে বর্তমান কম্পিটিশনের দুনিয়াতে সমস্ত রকম নেগেটিভ দূর করে, কোনো রকমের ঘুষ এই সমস্ত বাদ দিয়ে নিজের চেষ্টাতে আজকে সুমন্ত, মনিরুল, রূপম, কৌশিক, সকলেই আর যারা এমপ্যানেল হয়েছো এবং যারা হওয়ার দিকে আছো, এই যে জায়গায় জয়েন করছো, আহ, তাতে যে তোমরা যত আনন্দ হচ্ছো, আমার আনন্দের কথাটা আমি বলতে পারবো না। যে আমি যেটুকুই তোমাদেরকে করি, যেহেতু আমার দ্বারা যে 1% যে তোমাদের দ্বারা যেটুকু আমি তোমাদেরকে 1% যদি হেল্প করে থাকি, সেই 1% হেল্পটাও যে তোমরা এইভাবে আমার জন্য বলছো, বা এইভাবে তোমরা নিজের জায়গাতে তোমরা মানে কি তারপর তো মানে আপনার কাছে ক্লাস করতাম সেটা প্লাস যেগুলো বইও কিছু ছিল সেই বইগুলো ফলো করতাম, এইভাবেই মানে পরপর করেছি। আর যেটা হচ্ছে বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো, যেমন কেভিএস, এমবিএস এগুলো, বা আরো অন্যান্য স্টেটের যে পরীক্ষাগুলো হয় তার যে কোশ্চেন গুলো, ওইখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যেত যে মানে আমাদের এই ফিজিক্সের কোশ্চেন কিরকম কি হতে পারে। ওইগুলোই প্র্যাকটিস করতাম। আর পরীক্ষাগুলো পর পর যেগুলো যা হতো আমাদের সাবজেক্টে, মোটামুটি ওই একটা দুটো ভ্যাকেন্সি থাকলেও সেগুলো দিতাম। এইভাবেই মানে হতে হতে কয়েকটা এক্সাম কোয়ালিফাই করেছিলাম, কেভিএসটাও পেয়েছিলাম, ওটা ইন্টারভিউ হয়নি। আর রামকৃষ্ণ মিশন, মালদা রামকৃষ্ণ মিশনের একটা পরীক্ষা হয়েছিল, ওটা পেয়েছিলাম। তো তার আগে আমার এটা হয়ে যাওয়ার জন্য ওই মালদা রামকৃষ্ণ মিশনের ইন্টারভিউ আর যাইনি আমি। আহ, তো এইভাবেই আর কি মানে প্র্যাকটিস করতে করতে এগুলো হয়েছে। কৌশিককে ধন্যবাদ। অনেকদিন পর তোমাদের মাধ্যমে কৌশিকের সঙ্গে সবার সঙ্গে কথা হচ্ছে, একটা আলাদা একটা ফিল আসছে। কৌশিক তাহলে যে কথাটা বলতে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো একটা দুটো সিট থাকলেও কিন্তু সেখানে চাকরি পাওয়া যায়। কৌশিক বাড়ির কাছে খুব পেয়েছে, 7-8 কিলোমিটারের মধ্যে বলে, আর অন্যগুলোকে গুরুত্ব দেয়নি। তাহলে এই প্রিপারেশন করে কেভিএস পরীক্ষায় পাস করতে, ইন্টারভিউ বাদ যেতেই পারে, সেটা কি আছে, ইন্টারভিউ বাদ দিলে নেক্সট ওটা কম্পিটিশন পরীক্ষায় একই একই চান্সে পাওয়া যাবে, এমন তো ব্যাপার না।
তাহলে বুঝতে পারছো এই যে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা যদি করো এবং ফোকাস যদি ঠিক থাকে, হ্যাঁ, বর্তমান দিনে এমন হয়ে গেছিল যে ফোকাস থেকে আমরা একটু হলেও সরে যাচ্ছিলাম।